কাঠ ফাটা রোদে লম্বা লাইনে অপেক্ষা, জ্বালানি সংকটে বাড়ছে গ্রাহকের ভোগান্তি। কিছু ফিলিং স্টেশন বন্ধ থাকায় বাড়তি চাপ। কাজ করতে পারতেছি না, আমরা রোদের মধ্যে খালি পেটে আসছি। ঘন্টার পর ঘন্টা আমরা খাড়ায় আছি, সকালে খাইতে পারি না, দুপুরে খাইতে পারি না, কখন তেল নিব। অফিস থেকেও প্রেশার থাকে, তেলের পাম্পও চাপ থাকে। ভোর 4টার সময় এসে দেখি যে আমার প্রায় 1 কিলোমিটার লম্বা লাইন অলরেডি হয়ে গেছে। এটার কোনো একটা সমাধান নাই, এটা একটা সমাধান আমরা চাই। বেশি বেশি তেল নেওয়ার প্রবণতা থেকে আমাদের দেশের এই ক্রাইসিস। বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার দাবি মন্ত্রীর। কালোবাজারি ঠেকাতে চলবে অভিযান। সরকার সম্ভাব্য সকল উৎস অন্বেষণ করে দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে। গত মাসের সমন্বয় করে আমরা দাম বাড়াই নাই, আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করে বিশেষ ট্রাইব্যুনাল সংশোধন বিল পাস। বিচার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার, সংসদে আইন মন্ত্রী। জুলাই অভ্যুত্থানের হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার শিরিন শারমিন নেওয়া হলো আদালতে। রিমান্ড চায়নি ডিবি, জেল হাজতে রাখার আবেদন। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 4 দিনের কর্মসূচি। 11 দলের বিরোধী দলকে আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে সরকার, অভিযোগ পরোয়ারের। প্রথমে জ্বর হয়েছিল, জ্বর থেকে হাম হয়েছে। বাচ্চার তো খুব সিরিয়াল অবস্থা, কি যে করবো না তো কোনো উপায় দেখতেছি না। হাম আতঙ্কে পুরো দেশ, বেড়েই চলেছে সংক্রমণ। হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য খাতে গাফিলতিকে দুষলেন রিজভী। এবং হরমুজ প্রণালী খুলতে মঙ্গলবারের সময়সীমায় চূড়ান্ত হুঁশিয়ারি ট্রাম্পের। সেতু, বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের হুমকি। ইসরায়েল ও কুয়েতে ইরানের হামলা, পাল্টা আক্রমণ তেল আবিবের। চৈত্রের কড়া রোদের মধ্যে পাম্পে পাম্পে জ্বালানি তেলের জন্য দীর্ঘ অপেক্ষায় হয়রান চালকরা। দিনের অর্ধেক সময় কেটে যাচ্ছে অনেকের। বিপরীতে চাহিদার 1/3 তেল পাচ্ছেন গ্রাহকরা। সংসার খরচ মেটাতে চরম ভোগান্তিতে রাইড শেয়ারিং চালকরা। দ্রুত জ্বালানি তেল বিক্রির স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি তাদের। এমন বাস্তবতার মধ্যেই ঘটছে অবৈধভাবে মজুতের ঘটনাও। জ্বালানি তেলের জন্য তীব্র গরম উপেক্ষা করে রাজধানীর ফিলিং স্টেশনে চালকদের দীর্ঘ অপেক্ষা। এদের কেউ সংসার চালান রাইড শেয়ার করে, কেউ বা অন্যের গাড়ি চালিয়ে মেটান পরিবারের খরচ। তবে মানুষগুলোর দিন শুরুর আগেই কয়েক ঘন্টা ব্যয় হচ্ছে পাম্পে পাম্পে। মোটরসাইকেল আগে আসছি, খুব টেনশনে আছে, তেল পাবো কি পাবো না, খুব সিরিয়াস অবস্থা। কালকের আগের দিন আমি 12 ঘন্টা ছিলাম তেলের সিরিয়ালে, মাত্র তেল পাইছি 1000 টাকা। আমরা এটা অবসান চাই। এখানে সবার সমস্যা হচ্ছে। 24 ঘন্টা তার 4 ভাগের 1 ভাগই এখানে বলা চলে। 5:45 বাজে এখানে দাঁড়াইছি, লাইনে দাঁড়াইছি। ওখানে গিয়ে যাবো, যাইলে 600 টাকা, মানে 5 লিটার তেল দিতে, এটা তো আমাদের পোষায় না ভাই। চরম ভোগান্তির মধ্যে গ্রাহকদের আক্ষেপ, অভিযোগ পাম্প থেকে বারবার তেল নিয়ে বাইরে বেশি দামে বিক্রি করছে একটি চক্র। কি করবো, না পায় এত বসে থাকার লাগে। তেল ছাড়া চলে, আমার গাড়িতে 1 ফোঁটা তেলও নেই। কাল রাতে আইসা 3 ঘন্টা বসে থাকে, তারপরে চলে গেছে। আমিও কোনো তেল পাই না। সবাই এক কষ্টের ভিতরে, ভোগান্তির ভিতরে আছে। কেউ তেলে নিয়ে বিক্রি করতেছে বাইরে আউট তেল। ঢাকার বাইরের ফিলিং স্টেশনেও যানবাহনের দীর্ঘ লাইন। চালকদের অভিযোগ 7 থেকে 8 ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা অনুযায়ী তেল। এদিকে অবৈধভাবে তেল মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। মজুত করা তেল বেশি দামে বিক্রির চেষ্টাকালে কারাদণ্ড, অর্থদণ্ড দিচ্ছেন ভ্রাম্যমাণ আদালত। তেলের পাচার ঠেকাতে অভিযান পরিচালনা করছে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। সাইফুল ইসলাম, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রাজধানীর আসাদ গেইটে আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং নওগাঁয় আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি প্রথমেই যাচ্ছে সাইফুলের কাছে। সাইফুল, একদিকে জ্বালানি তেলের তীব্র সংকটে পাম্পে দীর্ঘ লাইন, অন্যদিকে সেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আমরা দেখেছি যে ঘন্টার পর ঘন্টা মানুষ কিভাবে এই গরমে কষ্টে রাস্তার পাশে দাঁড়িয়েছেন। রাস্তার পাশে দাঁড়িয়ে অনেকে দেখেছি যে সেই কষ্টটা আসলে কিভাবে ফুটিয়ে উঠছে এই যে মানুষের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন এলাকাতে, যেখানে আমরা বলতে পারি যে এখন বিভিন্ন এলাকা ঘুরে আমরা যে রাজধানীর আসাদ গেটে আছি সেখানকার পরিস্থিতি যদি একটু দেখাই, এখানে তেল দেওয়া হচ্ছে
আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট কার এবং এর পাশাপাশি হচ্ছে যে হোন্ডা সব কিছুতে কিন্তু তেল দেওয়া হচ্ছে। এই যে আসাদ গেটে যে সোনার বাংলা সার্ভিস স্টেশন যেখানে পাম্পটি আছে তার অপোজিটে কিন্তু একটি পাম্প আছে তালুকদার পাম্প, সেটি কিন্তু বন্ধ। তো আমরা দেখতে পেয়েছি যে এই যে মানুষের কষ্টের মধ্যে দীর্ঘক্ষণ গরমে রোদে দাঁড়িয়ে জ্বালানি তেলের জন্য কতটুকু অসহায়ের মতো মানুষ চেয়ে আছে পাম্পের দিকে, যে পাম্পটি বন্ধ আবার যে পাম্পটি চালু, সেই চালু পাম্পের দীর্ঘ লাইন কেউ অপেক্ষা করছেন 4 থেকে 5 ঘন্টা, আবার কারো এই পাম্পে একটু তেলের আশায় কেটেছে সকালের নাস্তা এবং দুপুরের খাবারের প্রস্তুতি আমরা দেখতে পেয়েছি। আসলে এই যে দীর্ঘ লাইন এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, এই যে হুন্ডার যে লাইনটি আমরা দেখতে পাচ্ছি এটি রাজধানী আসাদ গেট থেকে ডান দিকে টার্ন নিয়ে অন্তত 1 কিলোমিটার, আমি আবারও বলছি অন্তত 1 কিলোমিটার এই লাইনটি আছে। আমরা ঘুরে দেখেছি, শুধুমাত্র এই পাশে যে বাইকের লাইন তা নয়, বাম পাশে যদি আমরা একটু দেখাই, বাম পাশে তালুকদার ফিলিং স্টেশন পাম্পটিতে আমরা দেখতে পেয়েছি যে জিয়া উদ্যান পার হয়েছে এই পাম্পটি সিরিয়াল, কেননা এই পাম্পটি বন্ধ। সকাল 12টা সকালে যখন এখানকার গ্রাহকরা এসে তাদেরকে বলা হয়েছিল যে 12টার সময় তেল দেওয়া হবে, কিন্তু সেটিও দেয়নি। এখন দুপুর 2টা করালো, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাম্পে তেল দিচ্ছে না। তবে অন্যদিক থেকে এই যে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি, এই লাইন থেকে আসলে মানুষের মুক্তি চায় হচ্ছে এটি স্বাভাবিক হবে, কেননা হচ্ছে যে দিন যত গড়াচ্ছে তেলের তীব্র কিন্তু সংকট আরও বাড়ছে, দীর্ঘ হচ্ছে সিরিয়াল, সেই সিরিয়াল থেকে মানুষ মুক্তি চায়। রাজধানীর এই ছিল পরিস্থিতি। নওগাঁয় আছেন আমাদের আরেক সহকর্মী এমআর রকি, যাব ওখানকার তেল সরবরাহের পরিস্থিতি জানতে। তীব্র রোদের প্রখরতা ঝরছে এবং এই তীব্র রোদের মাঝেই দীর্ঘ প্রতীক্ষা, কোথাও 3 ঘন্টা 4 ঘন্টা, এবং সকাল থেকে আমরা দেখছিলাম এই প্রতীক্ষায় আসলে মূলত তেল সংগ্রহের প্রতিযোগিতা। এবং সকাল থেকে যারা এসেছেন অনেকেই তেল পেয়েছেন, বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে কিন্তু ঘুরছেন, যেখানেই তেল দেওয়ার এরকম খবর আসছে সেখানেই এই প্রতীক্ষায় 5 ঘন্টা 6 ঘন্টা পরও কিন্তু অনেকেই তাদের আসলে কাঙ্ক্ষিত তেল যে সংগ্রহ, এই সংগ্রহের জন্যই এই অপেক্ষা করছেন। আমরা দেখছিলাম জেলার প্রায় 56টি ফিলিং স্টেশন রয়েছে, এই স্টেশনগুলোর মধ্যে আজকে দেওয়া হচ্ছে 8টি ফিলিং স্টেশনের তেল, এবং এই তেল সংগ্রহের জন্য সকাল থেকে অনেকে এসেছেন, কোথাও 500 টাকা কোথাও 300 টাকা দিয়ে একটা রেশনিং পদ্ধতির মাধ্যমে এই তেলটি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। এবং বাইকারদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা যে তেল সংগ্রহ করছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা অ্যাপসের মাধ্যমে এই তেলের একটা পদ্ধতি চালু করেছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাপটি এখনো কার্যকর নয়। তবে বেশিরভাগ এলাকায় যারা তেল সংগ্রহ করছেন অভিযোগ আসছে এই তেলগুলো কিন্তু অনেকেই নিয়ে গিয়ে গ্রামের বিভিন্ন বোতলজাত করে আবার সেটা চড়া দরে বিক্রি করছেন। এক্ষেত্রে আসলে প্রশাসনের একটা শক্ত নজরদারির কথাই বলা হচ্ছে। এবং এই তেলের সংকট কিন্তু টানা প্রায় 2 সপ্তাহ ধরেই আমরা এই জেলার যেসব ফিলিং স্টেশনগুলোতে দেখছি, এবং যারা তেল সংগ্রহ করছেন তাদের দিক থেকে বলা হচ্ছে যে আসলে তেলের যে সংকট, এই সংকটের চেয়ে বেশি একটা মজুত প্রক্রিয়ায় আরেক দফার সংকট কিন্তু ঘনীভূত করা হচ্ছে। এবং এই সংকটের জন্য প্রশাসনের শক্ত নজরদারির মাধ্যমে এই তেল যাতে সকলের মাঝে একটা সুষমভাবে পায় সেই ব্যবস্থাটি নেওয়ার এখানকার যারা বাইকার জ্বালানি সংগ্রহ করছেন তাদের দিক থেকে দাবি করা হচ্ছে। তবে এই পরিস্থিতি কিন্তু টানা প্রায় 2 সপ্তাহ অধিক চললেও একটা দ্রুত সমাধানও তারা দাবি করছেন, এই তেল যেন আগামীতে কাঙ্ক্ষিত সহজেই মিলে, এই বিষয়টি কিন্তু গুরুত্ব দিচ্ছেন বাইকারদের দিক থেকে। এই ছিল সার্বিক নওগাঁয় তেল সংগ্রহের খবর আমার কাছে। তেল সংকট নিয়ে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন নওগাঁ থেকে এবার রকি, এবং রাজধানীর বিজয় সরণি থেকে যোগ দিয়েছিলেন সাইফুল ইসলাম। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, আপাতত বাড়ছে না দাম, তবে আগামী মাসে বাড়ানো হবে কিনা সে সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার আলোচনার ভিত্তিতে। সকালে সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে একথা জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও দেশে সব ধরনের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রেখেছে সরকার। চলতি মাসেই দেশে আসবে প্রায় 1,67,000 টন ডিজেল, 71,443 টন অকটেন ও 36,000 টন পেট্রোল। এছাড়া অবৈধ মজুদ বন্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান জ্বালানি মন্ত্রী। নৌপথে জাহাজ চলাচলের নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে অস্থিরতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এত সত্ত্বেও সরকার সম্ভাব্য সকল উৎস অন্বেষণ করে দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, বর্তমানে আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। গত মাসের সমন্বয় করে আমরা দাম বাড়াই নাই। আগামী মাসে আমরা দামের উপরে কাজ করে যদি সমন্বয় করে দেখা যায় যে দাম বৃদ্ধি করা এখনই প্রয়োজন, তাহলে আমরা ইনশাল্লাহ আলোচনা করে ক্যাবিনেটে নিয়ে তারপরে মূল্য বৃদ্ধি করার চিন্তা করব।
গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল পাস হয়েছে। সকালে সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। পরে মন্ত্রী বলেন, গুমের বিচারকে সঠিক পথে নেয়ার জন্যই সংশোধনের মাধ্যমে গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এর মাধ্যমে গুমের বিচারের ব্যাপারে সরকারের সদিচ্ছার প্রতিফলন ঘটেছে। গুমের বিচারে সরকারের সদিচ্ছা নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের ভালোভাবে আইনটি পড়ে দেখতে বলেন মন্ত্রী। এ সময় আইনমন্ত্রীকে বাইরের কথায় কান না দিতে বলেন স্পিকার। বাইরে গুমের বিচার করার ব্যাপারে এই সরকারের সদিচ্ছাকে অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করেছেন, সেই কারণে এই বিলটাকে আমরা উপস্থাপনের আগে আপনার সামনে ক্লিয়ার করলাম। এই সরকার গুমের সাথে সম্পৃক্ত অপরাধীদেরকে বিচারের আওতায় আনার জন্য কতটা কমিটেড সেইটাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে গোটা পার্লামেন্ট এবং দেশবাসীকে অবহিত করলাম। মাননীয় মন্ত্রী, বাইরে কত লোক কত কথা বলে, আপনি সংসদের মধ্যে আলোচনা হয়, ধন্যবাদ। আপনি সংসদের আলোচনার মধ্যে সংসদ সদস্যদের বক্তব্যের মধ্যে আপনার বক্তব্য সীমাবদ্ধ রাখেন। বাইরের কথা শোনার প্রয়োজন জাতীয় সংসদে এখন নাই। এখানে আইন অনুযায়ী, বিধি অনুযায়ী যেটি উত্থাপিত হবে সে ব্যাপারেই আমরা কার্যক্রম গ্রহণ করব। এবার হাম সংক্রমণের খবর। রাজধানীতে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। চিকিৎসকরা বলছেন, অভিভাবকদের অসচেতনতা, দেরিতে হাসপাতালে আসা এবং ফার্মেসি নির্ভর চিকিৎসার কারণেই বাড়ছে জটিলতা। সংক্রমণ ঠেকাতে ঝুঁকিপূর্ণ জেলা উপজেলায় চলছে টিকাদান কর্মসূচি। জ্বরের তাপে পড়ছে ছোট্ট শরীর, চোখে অবসাদ, শরীরে লালচে দানা। কথা বলতে না পারা শিশুর কান্নায় যেন বলে দিচ্ছে কতটা যন্ত্রণাদায়ক হামরোগ। রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে গেল 16 দিনে ভর্তি হয়েছেন 713 জন, মারা গেছে 4 শিশু। এখনো ভর্তি 290 জন। সুস্থতার চেয়ে ভর্তি হওয়ার হারই বেশি। আর ওর মুখে ঘাও ছিল, প্রচন্ড ঘাও ছিল মুখে, আর চোখে লাল ছিল, প্রচন্ড লাল ছিল। বাচ্চা চোখ খুলে নাই, মানে চোখ বন্ধ ছিল। বাথরুমও কমে না, বমিও কমে না, জ্বরও কমে না, আর গায়ে গোড়া জেগে গেছে। এরপর লইয়ে ঢাকা আইছি। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওখানে টিকিটে দেখাছিলাম, তো ওখানে দেখানোর পরে ওষুধপাতি যা দিচ্ছে, পরবর্তীতে কোনো ফল পায় নাই। একদিকে জ্বর, কাশি, শরীরে ফুসকুড়ি, অন্যদিকে অসচেতনতায় বাড়ছে মৃত্যু। চিকিৎসকের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক এনে শিশুকে সেবন করাচ্ছেন অনেক অভিভাবক। এতে আরো জটিল হয়ে উঠছে অনেক শিশুর অবস্থা। প্রথম পেট খারাপ ছিল, তারপরে ভাবলাম যে অনেক সময় ফিলমেট যে ওষুধটা আমরা সবাই খাওয়াই, তা ওইটা খাওয়াইছি, পরে তার কাজ হইতেছে না। তারপরে বড় ডাক্তার দেখালাম, আমাদের স্থানীয় যে ডাক্তারগুলো থাকে ওইখানে দেখাইছি। তারপরে অ্যান্টিবায়োটিক দিল, দিল, কোনো কাজ হয় নাই। তারপরে এখানে আসলাম আর কি। বাচ্চার অবস্থা রাত্রে অনেক খারাপ হয়ে গেছে। বাচ্চা দম ছাড়তে পারে না, একদম দম আটকে আসে, চোখ মেলে না, চোখ বন্ধ হয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া করে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। চিকিৎসক বলছেন, হামকে সাধারণ জ্বর বা চর্মরোগ ভেবে অবহেলা করলে তা দ্রুতই বিপজ্জনক রূপ নিতে পারে। তাই লক্ষণ দেখা দিলে কোনো অবহেলা না করে যেতে হবে হাসপাতালে। অন্য বাচ্চাদের থেকে আপনারা আলাদা করে ফেলুন এবং তাদেরকে যথাসম্ভব একজন এমবিবিএস ডাক্তার কারোর সাথে যোগাযোগ করে তার চিকিৎসা যথাসম্ভব তাড়াতাড়ি শুরু করুন। কারণ যখনই আমরা চিকিৎসাটা তাড়াতাড়ি শুরু করব, তখনই আমরা তাকে কমপ্লিকেশন, যেটা জটিলতাগুলো, সেই জটিলতাগুলো আমরা আর্লি ডিটেক্ট করতে পারবো এবং আর্লি ট্রিটমেন্ট দিতে পারবো। দেশের বিভাগীয় ও জেলা হাসপাতালেও হামের উপসর্গ নিয়ে বেড়েছে রোগীর চাপ। রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের বেশ কিছু জেলা ও উপজেলায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। চলছে টিকাদানও। একবার হাম হয়ে গেলে আমাদের অনেক বেশি কিছু করার থাকে না, সিমটোমেটিক চিকিৎসা দিতে হয়, যে আমাদের এই সিমটম হচ্ছে, এই সিমটমের আমি চিকিৎসা দিচ্ছি। 10 দিন আগে যারা একটা টিকা নিয়েছে তারা কমপক্ষে ওই টিকা থেকে 28 দিন পরে এসে এই টিকাটা নিতে পারবে। এর আগে 28 দিনের ব্যবধান ছাড়া তারা টিকা নিতে পারবে না। সারা দেশে এখন পর্যন্ত হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে শতাধিক শিশু, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। তাই চিকিৎসা সেবার পাশাপাশি প্রত্যেককেই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল এবং রাজশাহীতে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি প্রথমেই যাব রুবেলের কাছে। রুবেল,
হাম উপসর্গ নিয়ে প্রতিদিনই কিন্তু রাজধানীতে রোগীর চাপ বেড়েই চলেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা কিন্তু বিশেষ করে শিশুদের নিয়ে স্বজনরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে আসছেন। আপনারা জানেন যে মহাখালীর যে ডিএনসিসি হাসপাতাল সেটি কিন্তু এই হামের জন্য ডেডিকেটেড করে দেওয়া হয়েছে এবং তারপরেই আমরা জানি গেল 16 দিন যাবৎ বলা যায় যে গেল 16 দিন ধরে এখানে রোগী ভর্তি হচ্ছে এবং আমরা যে তথ্য জানি সে অনুযায়ী এখন পর্যন্ত 713 জন রোগী এই হসপিটাল থেকে চিকিৎসা নিচ্ছেন। তার মধ্যে আজকে গেল 24 ঘন্টায় যে তথ্য সে অনুযায়ী গেল 24 ঘন্টা 64 জন রোগী আবার নতুন করে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে অনেকেরই অবস্থা ক্রিটিক্যাল এবং এখন পর্যন্ত 290 জন যে রোগী এই হসপিটাল ভর্তি তার মধ্যে 44 জনের অবস্থা ক্রিটিক্যাল। তো চিকিৎসকরা বলছেন যে অনেক বেশি দিন বিভিন্ন জায়গায় ঘুরে অনেক জায়গায় উপসর্গ নিয়ে যখন বিভিন্ন ডাক্তারের পরামর্শ বা পরামর্শ ছাড়া ওষুধপত্র খেয়ে জটিল পর্যায়ে যাওয়ার পরে মূলত তারা এই হসপিটাল আসছেন। এর ফলে চিকিৎসা দিতে কিছুটা ঝামেলা হচ্ছে, তবে কোনো ধরনের কোনো সংকট নেই। সকলকেই সেবা দেওয়ার যে প্রচেষ্টা সেটি কিন্তু এই ডাক্তাররা চেষ্টা করছেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কিন্তু তারা কথা বলছেন যে এখানে দেওয়া হচ্ছে। এবং যারা এখানে এসছেন একটা বিষয়ে যে ডাক্তাররা তাদের সচেতন হওয়ার কথা বলছেন যে অভিভাবকদের অবশ্যই সচেতন হতে হবে প্রাইমারি পর্যায় থেকে যখন লক্ষণগুলো দেখা দিবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি হসপিটালে যারা এসছেন তাদের অধিকাংশই অভিভাবকরা কিন্তু সচেতন না। তারা কিন্তু মাস্ক ব্যবহার করছে না। বিশেষ করে একজন রোগীর সাথে অনেকজন স্বজন এসছেন এবং গাদাগাদি করে হসপিটালের ভিড় করছেন। এতে সংক্রমণের যেই অবস্থা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং ডাক্তাররা তাদের বারবার বলছেন যে সচেতন হতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে এবং আপনাদের প্রাথমিক পর্যায় থেকেই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো সব মিলে রাজধানী থেকে এই ছিল এই মুহূর্তে। আমাদের আরেক সহকর্মী রাজশাহীতে রয়েছেন রানা, তিনি জানাবেন সেখানের হামের পরিস্থিতি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু মারা গেছে এবং বেসরকারি আরেকটি হাসপাতাল রয়্যাল হাসপাতালে সেখানে 2 শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে রাজশাহীতে গত 24 ঘন্টায় 3 শিশু মৃত্যুবরণ করেছে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন করে হামের উপসর্গে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 18 জন এবং এই মুহূর্তে 123 জন হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং 32 জন হামের যে উপসর্গের চিকিৎসা সেটি শেষ করে বাড়ি ফিরেছেন এবং সব মিলিয়ে 429 জন এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিল। এবং এখানকার চিকিৎসকরা যেটি বলছেন যে এখন পর্যন্ত যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের বেশিরভাগই 6 মাসের কম বয়সী এবং তারা যেটি বলছেন যে যেসব শিশু মৃত্যুবরণ করছেন তার 70 ভাগই 6 মাসের কম বয়সী শিশু এবং তারা বলছেন তাদের যে চিকিৎসা সেটি তারা দিচ্ছেন এবং একই সাথে আইসিইউর যে শয্যা রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সেটির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং একই সাথে একটি বিশেষায়িত ওয়ার্ড সেখানে রেখে এই শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগের যে 3টি ইউনিট রয়েছে সেখানে রেখে তাদের আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা যেটি বলছেন যে যেসব শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম সেসব শিশুরাই আসলে বেশি আক্রান্ত হচ্ছে এবং তারা আসলে 6 মাসের উপরে যেসব শিশু রয়েছে তাদেরকে টিকাদানের জন্য বলা হচ্ছে এবং রাজশাহীর গোদাগাড়ি যে উপজেলা রয়েছে সেই উপজেলায় হামের যে টিকার কার্যক্রম সেই টিকার কার্যক্রম চলছে। রাজশাহী গোদাগাড়ি উপজেলা এবং যে পৌরসভা সেখানে আজকে 4700 শিশুকে টিকা দেওয়া হয়েছে। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। হাম আক্রান্তদের বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন রাজশাহী থেকে সহকর্মী মওদুদ রানা এবং এর আগে রাজধানী থেকে যোগ দিয়েছিলেন শফিকুজ্জামান রুবেল। অন্তর্বর্তী সরকারের আমলে স্বাস্থ্য খাতে গাফিলতির কারণেই হঠাৎ হামের প্রকোপ বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। স্বাস্থ্যমন্ত্রী সর্দার শেখাওয়াত হোসেন বলেন টিকা কেনাকাটা সহ স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করতে হার্ড লাইনে সরকার। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলাদা অনুষ্ঠানে কথা বলেন তারা। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। অংশ নেন প্রধানমন্ত্রী রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সচেতনতা বাড়াতে এই আয়োজনে ছিলেন চিকিৎসকরাও। র্যালির এক ফাঁকে গণমাধ্যমে কথা বলেন রিজভী। তিনি বলেন হঠাৎ হামের প্রকোপেই শিশু মৃত্যু বেড়ে যাওয়ার কারণ অতীত সরকারের গাফিলতি। 15 বছর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ও কিছুটা অথর্বতার কারণে সুনজর দেওয়া হয়নি। বর্তমান জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে অতি দ্রুত
এই হাম মোকাবেলায় কাজ করতে হবে। এদিকে দেশের স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে এবার নড়ে চড়ে বসেছে সরকার। বিশ্ব স্বাস্থ্য দিবসের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, অনিয়ম করলে ছাড় পাবে না কেউ। স্বাস্থ্যসেবাকে সুসংহত করার জন্য আমাদের উচিত উচ্চ নৈতিকতা নিয়ে আমাদের যারা আমরা জড়িত স্বাস্থ্যসেবা সবাইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। ওষুধের বাজারে চলছে বৈষম্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী হামের টিকা সহ কেনাকাটার অসাধু চক্র ভেঙে দেওয়ার ঘোষণা দেন। ভালো ভালো মেডিসিন প্রডিউসার কোম্পানি কিছু দেশে যা ইনগ্রিডিয়েন্টস থাকার কথা তার চাইতে 70% কম, বাট আমাদের প্রশাসন ওষুধ দেদারসে অ্যালাউ করতেছে বিক্রি করার জন্য। আবার দুই একটা ওষুধ কোম্পানি ভালো মানের ওষুধ তৈরি করতেছে, এভরিথিং ইজ ওকে, তাকে আটকিয়ে রাখা হচ্ছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য পারপাস বিহাইন্ড ইট? চেষ্টা করতেছি ঠিক করার জন্য। স্বাস্থ্যমন্ত্রী আবারও বললেন, গত 5 বছরে টিকাদান কর্মসূচির ঘাটতি বর্তমান সংকটের মূল কারণ। যে ক্রাইসিসটা তারা টিকা সংগ্রহের সৃষ্টি করে গিয়েছে, যাও ছিল তাও দিতে ব্যর্থ হয়েছে 2020-এর পরে, যার কারণে মিজেলসটা মহামারী আকারে দেখা দিয়েছিল। আমরা কিন্তু জিনিসটাকে স্ট্রিমলাইন করতে পেরেছি। পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই দেশের চিকিৎসা সেবার মান পাল্টে দেওয়ার প্রত্যয় নীতি নির্ধারকদের। আমরা 5 তারিখ থেকে কিন্তু রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখবে বর্তমান সরকার। একই সঙ্গে এ সরকারের সময় দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে জানিয়ে বলেন, আগামী মাসে জ্বালানির মূল্য সমন্বয়ের বিষয়টি নির্ভর করছে পরিস্থিতির উপর। সরকারের বিভিন্ন কার্যক্রম ও সমসাময়িক নানা ইস্যুতে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। প্রশ্নের জবাবে তিনি জানান, 1.5 দশকের স্বৈরাচারী সরকারের পর বর্তমান সরকার দায়িত্ব নিয়েই অর্থনীতি, স্বাস্থ্য, জ্বালানির মতো বৈশ্বিক সংকট উত্তরণের চেষ্টা করে যাচ্ছে। আমি নিজে একজন ডাক্তার, আমি জানি এটা অন্তর্বর্তী সরকারের সময়ে দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি বর্তমান সরকারের সময়ে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানান ডাক্তার জাহিদুর রহমান। দুর্নীতি মানে এটা কে করেছে সেই ইস্যু না, ইভেন এই সরকারের সময়েও সেই চেষ্টা, মানে দুদকের মতো প্রতিষ্ঠান তৈরি করার উদ্দেশ্যে ইভেন শুধু আগে কে কি করেছে সেটা না, এই সরকারের মধ্যেও এই দুর্নীতি আছে কিনা, এই দুর্নীতি হ্রাস যেহেতু এই সরকার টানতে চায়, এই সরকারের মধ্যেও এসব হচ্ছে কিনা সেই খোঁজ খবর অবশ্যই রাখা হবে। জ্বালানি খাত নিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, সরবরাহে কিছুটা ঘাটতি রয়েছে, এ সংকট কাটিয়ে উঠতে ব্যবস্থা নিচ্ছে সরকার। বলেন, বৈশ্বিক পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকটের কারণে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে বাংলাদেশ এখনো প্রস্তুত নয়। আমি মানি যে ঘাটতির সংকট আছে, সাপ্লাইয়ের সংকট আছে, কিন্তু আমরা যখন একটা চালু করব, এটা পর্যায়ক্রমে খুব দ্রুতই আমরা চালু করে ফেলতে পারবো, তখন আসলে এই জিনিসটা আমরা ডিটেক্ট করতে পারবো। দারিদ্র্য সীমার নিচে এমনি কিছু মানুষের চলে যাওয়ার প্রবণতা থাকতে পারে, কারণ বলি, ইন্টারিম সরকারের সময় আমাদের তো জিডিপি গ্রোথ অ্যারাউন্ড 3% ছিল। তাতে সমস্যা যেটা হয়, এটা ইন্টারিম সরকারের তো অব্যবস্থাপনা আছে, তার চাইতে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে একটা স্বল্পস্থায়ী সরকারের সময় বিনিয়োগ কমে যায়। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ঝুঁকিপূর্ণ 30টি উপজেলায় টিকা কার্যক্রম শুরু করেছে এবং 30 মে থেকে সারা দেশেই টিকা দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। প্রত্যেকটা জায়গায়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান জাতিকে বিস্মিত করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল। 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে বিএনপিকে আবারও সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিন গণভোটের রায় বাস্তবায়নে 4 দিনের কর্মসূচি ঘোষণা করেন জোটের নেতারা। গণভোটের রায়ের প্রেক্ষিতে জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নে করণীয় নিয়ে 11 দলীয় ঐক্যের জরুরি বৈঠক মঙ্গলবার সকাল 10টায় রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে বৈঠক চলে প্রায় 2.5 ঘন্টা। পরে সাংবাদিকদের মুখোমুখি হন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে তুলে ধরেন রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা। গণভোটের রায় মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। বর্তমান সরকারের কার্যক্রম আমাদেরকে আবার শঙ্কিত করে তুলছে যে তারা আবার ভিন্ন রূপে সেই ফ্যাসিবাদকেই বাংলাদেশে ফিরিয়ে আনতে চায়। সেই ক্ষেত্রে আমাদের দৃঢ় প্রত্যয় এবং আমাদের ঘোষণা হলো, ফ্যাসিবাদের এই প্রত্যাবর্তনকে আমরা আবার যে কোনো মূল্যে রুখে দেবো ইনশাআল্লাহ। এটা বোঝাই মুশকিল হয়ে যাচ্ছে সংসদ পরিচালনার ক্ষেত্রে। এই জন্য আমরা রাজপথে ধারাবাহিক আন্দোলন সিদ্ধান্ত নিয়েই মাঠে নেমেছি।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির অবস্থান জাতিকে অবাক করেছে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার সরকারকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার আহ্বান জানান। 5 কোটি মানুষ এই গণভোটের ফলাফল অর্থাৎ পুরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে আইনে রূপান্তরিত করে সেটা আমাদের সংবিধানের তফসিলে তারা অন্তর্ভুক্ত করতে পারে, সে সময় এখনো আছে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে যে পথে তারা হাঁটছেন, কেন এটা জাতি বুঝতে পেরেছে, যেসব ইস্যুতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সংবিধান এবং রাষ্ট্র সংস্কার ইম্পর্ট্যান্ট ইস্যুতে তারা নেগেটিভ করেছেন। সংবাদ সম্মেলনে জ্বালানি সংকট ও হাম সংক্রমণ ইস্যুতে সরকারের সমালোচনা করেন 11 দলীয় ঐক্যের নেতারা। গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হয় এ সময়। যেটুকু ওনাদের ভালো লাগে সেটুকু সংবিধান। শফিক মুন্সি, সমাজ সংবাদ, ঢাকা। আদালতে নেওয়া হয়েছে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। জুলাই অভ্যুত্থানে লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার ভোরে ধানমন্ডির একটি বাসা থেকে শিরিন শারমিনকে গ্রেফতার করে ডিবির বিশেষ দল। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। মঙ্গলবার ভোরে চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর ধানমন্ডির বাসা থেকে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করে ডিবি। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। পরে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় শিরিন শারমিন চৌধুরীকে। জুলাই অভ্যুত্থানে হত্যা ও হত্যা চেষ্টার বেশ কয়েকটি মামলা আছে তার বিরুদ্ধে। এর মধ্যে লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর কথা জানিয়েছে পুলিশ। ভোররাতে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি কর্তৃক। ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে বর্তমানে উনি আছেন। তো যতদূর জানা গেছে যে বনানী, উত্তরা এবং রংপুরে তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত বিষয়ে একাধিক মামলা আছে। জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে তার পরবর্তী বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। গ্রেপ্তার দেখানোর পর শিরিন শারমিন চৌধুরীকে আদালতে তোলার কথা জানায় পুলিশ। 2013 সালের 30 এপ্রিল জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন চৌধুরী। এরপর থেকে টানা দায়িত্বে ছিলেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের 27 দিন পর 2024 সালের 2 সেপ্টেম্বর পদত্যাগ করেন তিনি। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকার সিএমএম আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি তার কাছে যাব। সিয়াম, জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতারের পর কিছুক্ষণ আগেই তাকে ঢাকার সিএমএম আদালতে আনা হয়েছে এবং এই মুহূর্তে তিনি সিএমএম আদালতের যে হাজতখানা, সেই হাজতখানায় অবস্থান করছেন এবং কিছুক্ষণ পরেই তাকে গ্রেফতার শুনানির জন্য আদালতে উপস্থিত করা হবে। আমরা ডিবির মাধ্যমে যেটা জানতে পেরেছি যে তাকে জুলাই আন্দোলনের সময় লালবাগ থানার একটি হত্যা চেষ্টা মামলায় তাকে আজকে গ্রেফতার শুনানির কথা রয়েছে। এবং এই মামলায় তিনি 3 নম্বর আসামি রয়েছেন। তবে তার বিরুদ্ধে কোনো ধরনের রিমান্ড আবেদন ডিবি এখন পর্যন্ত করেনি। এবং যেহেতু ডিবি যেটা জানিয়েছে যে তার উপরে তাকে আদালতে নেওয়ার সময় যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা রয়েছে এবং তারা আদালতের যে মূল ফটক, সেই মূল ফটককে তালাবদ্ধ করে দিয়েছেন। এখানে কোনো ধরনের সাধারণ মানুষদেরকেও তারা এই মুহূর্তে আদালতে ঢুকতে দিচ্ছেন না। তো মামলার যে আবেদন, সেই আবেদন থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে জুলাই আন্দোলনের সময় রাজধানীর লালবাগের আজিমপুরে তখন আশরাফুল নামে এক ব্যক্তি আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে তিনি আহত হন, তার চোখে গুলি লাগে এবং সেই হত্যা মামলায় শিরিন শারমিন চৌধুরীকে 3 নম্বর আসামি করা হয়। যেই একই মামলাতে মূল আসামি হিসেবে রয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার অন্যতম একজন সহযোগী ওবায়দুল কাদের। তো এছাড়া শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে এছাড়াও জুলাই আন্দোলনের আরও বেশ কিছু মামলা রয়েছে, একাধিক মামলা তার বিরুদ্ধে রয়েছে। তার বিরুদ্ধে হত্যা এবং হত্যা চেষ্টার মামলাও রয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে পর্যায়ক্রমে সেই মামলাগুলোতেও তাকে গ্রেফতার দেখানো হবে। তো 5 আগস্টের পরে এতদিন তিনি পলাতক ছিলেন এবং তাকে গতকাল রাতে ডিবি ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে। তো এই মুহূর্তে আমার কাছে এই ছিল শিরিন শারমিন চৌধুরী সম্পর্কে সর্বশেষ। সিএমএম আদালত থেকে সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। চিফ প্রসিকিউটর জানান, গুমের মামলার বিচারেও আগামী 1 মাসের মধ্যে অগ্রগতি হবে।
2024 সালের জুলাই আগস্টের আন্দোলনে চট্টগ্রামে শহীদ হন 6 জন। এর মধ্যে ওই বছরের 16 জুলাই শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। মঙ্গলবার চট্টগ্রামের 6 হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ 22 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে পলাতক রয়েছেন হাসান মাহমুদ সহ 16 জন আসামি। তাদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে 19 এপ্রিল। আদালত আমাদের সবগুলো প্রেয়ার মঞ্জুর করেছেন, অভিযোগ আমলে নিয়েছেন, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেছেন, প্রোডাকশন ওয়ারেন্ট যে আবেদন সেটাও মঞ্জুর করেছেন। 22 জন আসামির বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং তারা ট্রাইব্যুনাল প্রকাশ্যে আদালতে বলেছেন যে তারা তাদের বিরুদ্ধে খুব সন্তুষ্ট চিত্তেই অভিযোগ আমলে নিচ্ছেন। চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেই গুমের বিচার সম্ভব। এই গুম অধ্যাদেশ যেটা করা হয়েছিল এটা অপ্রয়োজনীয়, তো সেটা এখন যদি আমাদের ট্রাইব্যুনালের সাথে একীভূত হয়ে থাকে, ট্রাইব্যুনাল অ্যাক্টের সাথে, আমি মনে করি যেটা একটা ভালো কাজ হয়েছে এবং এটা সঠিক হয়েছে, যথার্থ হয়েছে। আগামী 1 মাসের মধ্যে গুমের মামলার অগ্রগতি দেখা যাবে বলেও জানান চিফ প্রসিকিউটর। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে সৃষ্টির উৎসবে মুখর চারুকলা প্রাঙ্গণ। বৈশাখী শোভাযাত্রা ডাঙ্গাতে মোটিফ তৈরির কর্মযজ্ঞ। বাউলদের উপর হামলার প্রতিবাদে জানাতে থাকছে একতারা। শিক্ষা খাতে বাজেটে জিডিপির 5% বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ম এহসানুল হক মিলন। বরিশাল শিক্ষা বোর্ড ও কেন্দ্র সচিবদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চায় বিএনপি সরকার। আজকের প্রধানমন্ত্রীর একটি মাত্র এইম, সেটি হচ্ছে শিক্ষা, শিক্ষা, শিক্ষা। প্রতিনিয়তই ওনার কাছ থেকে আদেশ আসছে কিভাবে এই শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করা যায়। শিক্ষার মান উন্নয়ন করতে পারলেই আমাদের সকল সমস্যার সমাধান হবে। বিগত সরকার শিক্ষাকে অবহেলার পাত্র হিসেবে গণ্য করেছিল। জ্বালানি তেল নিয়ে অস্থিরতার পর এবার শঙ্কা জাগাচ্ছে বিদ্যুৎ পরিস্থিতি। গরমে 2 থেকে 3 হাজার মেগাওয়াট লোডশেডিংয়ের শঙ্কায় বিশেষজ্ঞরা। চাহিদার তুলনায় উৎপাদন সক্ষমতা বেশি থাকলেও মূল বাধা পর্যাপ্ত জ্বালানির অভাব আর বিপুল বকেয়া। যদিও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলছেন, পরিস্থিতি সহনীয় রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। তাপমাত্রা কম থাকলে মোটামুটি স্বস্তি, আর গরম বাড়লেই কম বেশি লোডশেডিং। গেল কয়েক বছর ধরে দেশের বিদ্যুৎ পরিস্থিতি এমনই আবহাওয়া নির্ভর। দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে 16,794 মেগাওয়াট। বিদ্যুৎ বিভাগের পূর্বাভাস, চলতি বছর গরমে সর্বোচ্চ চাহিদা ছাড়াতে পারে 18,000 মেগাওয়াট। বিপরীতে 28,000 মেগাওয়াটের বেশি উৎপাদন সক্ষমতা থাকলেও মূল চ্যালেঞ্জ পর্যাপ্ত জ্বালানির অভাব। আর এই ক্ষেত্রে নতুন করে অনিশ্চয়তা বাড়াচ্ছে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট সংকট। ফলে এবারও কম বেশি লোডশেডিং এর শঙ্কা বিশেষজ্ঞদের। এরই মধ্যে শনিবার রাতে চলতি মৌসুমে প্রথমবারের মতো 1000 মেগাওয়াট লোডশেডিং হয়। এতগুলা ফ্যাক্টর আছে আমাদের গ্রিডকে ঠিক রাখার ব্যাপারে। 3-4 হাজার মেগাওয়াটেও লোডশেডিংয়ে চলে যেতে পারে। গরম কতখানি পড়বে এটাও ইম্পর্টেন্ট। গরম যদি কম হয় তাহলে হয়তো আমি 2 থেকে 3 হাজার মেগাওয়াট হবে, আর যদি গরম বেশি হয় তাহলে 4000 মেগাওয়াট পর্যন্ত আমাদের লোডশেডিং চলে যেতে পারে। বিদ্যুৎ খাতে আরেক চ্যালেঞ্জ 45,000 কোটি টাকার বিপুল বকেয়া, যার মধ্যে সবচেয়ে নির্ভরতার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পায় 11,000 কোটি টাকা, আর বেসরকারি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা প্রায় 14,000 কোটি টাকা। আমাদের এই যে 7 মাসের যে তেলগুলো আমরা খরচ করে এসেছি, ইম্পোর্ট করে এসেছি, এই বিলগুলো তো আমরা সেটেল করতে পারিনি। সো আমাদেরকে গভর্নমেন্ট যদি এই বিলগুলো সেটেলমেন্টের ব্যবস্থা না করে, আমরা কিন্তু ফার্দার এলসি করতে পারবো না। আমাকে যদি ইমিডিয়েটলি পেমেন্ট দেওয়া না হয়, আমরা মিডল অফ এপ্রিল থেকে আমরা সিভিয়ার একটা প্রবলেমে ফেস করতে থাকবো। যদিও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলছেন, পরিস্থিতি সহনীয় রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে বিদ্যুৎ বিভাগ। এই যে এত টাকা দেয়, আমার বিদ্যুতের দামও বাড়াতে পারবো না। আমরা চেষ্টা করতেছি যাতে একটা উইন উইন সিচুয়েশনের মধ্যে নিয়ে আসতে পারি, যেটা জনগণও লাভবান হয়, যারা দিচ্ছে তারা লাভবান হয়। এই দুইটার মধ্যে একটা আমাকে সমঝোতা করতে হবে। চলমান সংকটে গ্রাহকদেরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ নীতি নির্ধারকদের। গত কয়েক বছর ধরেই গরমে অস্বস্তির কারণ লোডশেডিং। একদিকে গ্রাহকের প্রত্যাশা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, অন্যদিকে
চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদনে পর্যাপ্ত জ্বালানির অভাব। এই দুই বিপরীতমুখী অবস্থার মধ্যে কতটা সমন্বয় করতে পারে বিদ্যুৎ বিভাগ, সেটি এখন দেখার বিষয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে আজও মানববন্ধন করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। লুটেরাদের শাস্তি দিয়ে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক জানায়, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমানতকারীদের যে কোনো অঙ্কের অর্থ দিতে প্রস্তুত ব্যাংক। এছাড়া মেয়াদি আমানতেও যুক্ত হচ্ছে বাজার ভিত্তিক মুনাফা। কাফনের কাপড় পরে বাংলাদেশ ব্যাংকের সামনে 5 ব্যাংকের আমানতকারীরা। কেউ কেউ প্রতিশ্রুত 2 লাখ টাকা পর্যন্ত পেয়েছেন, তবে বাকি আমানতের অর্থ না পাওয়ায় যাপিত জীবনের খরচ, হাসপাতাল ব্যয় মেটাতে না পারার দুঃসহ অভিজ্ঞতা এখন প্রতিদিনের। ব্যাংকে গেলে ভিক্ষুকের মতো আচরণ করা মনে হয় যে আমরা অবঞ্চিত লোক। আমানতের উপর একটা হেয়ার কাট নামক আইন প্রয়োগ করে আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছেন। মঙ্গলবার সকালে ভুক্তভোগী আমানতকারীরা মানববন্ধনে মেয়াদ শেষ হওয়া ও চুক্তি মোতাবেক সকল আমানত মুনাফা সহ ফেরত দেওয়ার দাবি জানান। আমানতের মুনাফার উপর হেয়ার কাট না করে ব্যাংক লুটপাটে যারা জড়িত তাদের সম্পদ জব্দ করে ব্যাংকে অর্থ ফিরিয়ে আনার দাবি তাদের। ব্যাংক লুট হয়েছে, লুটকারীদের বিচার না করে আমরা সাধারণ আমানতকারী আমাদের পেটে কেন লাথি দিবে? এর মূল দাবিটা হলো সম্মিলিত ইসলামিক ব্যাংকটি যেন একদম সমান তালে অন্যান্য ব্যাংক যেভাবে চলে স্বাভাবিক লেনদেন হয়। আমানতকারীদের মানববন্ধনের সময় তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক জানায়, কিডনি সহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমানতকারীদের চিকিৎসা ব্যয় মেটাতে 10 লাখ টাকা পর্যন্ত প্রশাসকদের দেয়ার অনুমোদন রয়েছে। এছাড়া বিদেশে চিকিৎসা সহ বাড়তি ব্যয় দিতেও প্রস্তুত বাংলাদেশ ব্যাংক। এ সময় মেয়াদি আমানতের মেয়াদ বাড়ার সাথে সাথে বাজার ভিত্তিক মুনাফা যুক্ত হচ্ছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডিপোজিট অ্যাকাউন্ট ছাড়াও অন্যদের যারা অ্যাকাউন্ট আছে ডিফারেন্ট ফর্মে, অর্থাৎ এফডিআর এ আছে, ডিপিএস এ আছে, সেই টাকাগুলো পরিশোধ কিভাবে হবে সেটাও বলে দেওয়া। এক্ষেত্রে কোনো বাধার বিষয় থাকে, যদি ঠিকমতো তুলতে না পারে সেই বিষয়টা বাংলাদেশ ব্যাংকে অবহিত করতে পারে ব্যাংকের মাধ্যমে অথবা সরাসরি। এছাড়া 5 ব্যাংক থেকে লুটপাট করা অর্থ ব্যাংকে দ্রুত ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত মুখপাত্র। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। কয়েকদিন পরেই বাংলা নতুন বছর বরণ করে নিতে উৎসবে মাতবে দেশ। বর্ষবরণের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি। পহেলা বৈশাখ রাঙিয়ে তুলতে ছাত্র শিক্ষকদের তুমুল ব্যস্ততা এখন চারুকলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে এ যেন সৃষ্টির উৎসব। চলছে বৈশাখের আমন্ত্রণে মোটিফ নির্মাণের কর্মযজ্ঞ। 1433 বঙ্গাব্দ বরণে গড়ে উঠছে নানা আকৃতির 5টি মোটিফ। এখন পর্যন্ত আকৃতি দাঁড়িয়েছে মোরগ, হাতি আর সুখের পায়রার। এর বাইরেও টেপা পুতুল, পাশাপাশি বাউলদের উপর হামলার প্রতিবাদে নতুন করে যুক্ত করা হয়েছে একতারাও। এবারে নববর্ষ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে চারুকলা অনুষদের 71তম ব্যাচকে। কর্মযজ্ঞে সামিল হয়েছেন অনুষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও। এবারে যেমন প্রতিপাদ্য হচ্ছে আপনার নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, তো সেটা যেন এই ধারাটা কন্টিনিউ থাকে, এটাই এবার আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমাদের শিল্প সংস্কৃতির উপরে আপনারা জানেন বিগত সময়ে বেশ বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, বাউলদের উপরে যে কি বলে আঘাত এসছে, সেগুলোর এক ধরনের প্রতীকী আমরা প্রতিবাদ হিসেবে এবারের শোভাযাত্রাতে দোতারার একটা উপস্থিতি থাকবে। প্রতিবারের মতো এবারও শোভাযাত্রায় থাকবে রঙের খেলা। শিক্ষার্থীদের হাতে তাই গড়ে উঠছে নানা বর্ণের সরা ও মুখোশ। নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্য নিয়ে এবার রাজধানীতে উদযাপিত হবে বৈশাখ বরণ উৎসব। এবার সারা দেশে বাংলা বর্ষবরণে আয়োজনের নাম থাকছে বৈশাখী শোভাযাত্রা। এবারে শোভাযাত্রায় থাকছে গণতন্ত্রকে পুনরুদ্ধারের আনন্দ এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার প্রত্যয়। আর তার জন্যই প্রস্তুত হচ্ছে চারুকলা অনুষদের বৈশাখী শোভাযাত্রার এই ব্যস্ত আয়োজন। হানি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর, ইরান যুদ্ধের খবর জানাবো। যুদ্ধবিরতি না মানলে ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী খুলে দিতে মঙ্গলবারের সময়সীমায় চূড়ান্ত বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে ট্রাম্প যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন বলে দাবি করেছে ইরান। পাকিস্তানের মাধ্যমে পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে তেহরান। এরই মধ্যে অব্যাহত রয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা।
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপছে ইসরায়েলের মধ্যাঞ্চল। মঙ্গলবারও ক্ষেপণাস্ত্রের সঙ্গে ক্লাস্টার বোমা ছোড়ে ইরানি বাহিনী। এতে ইসরায়েলের অন্তত 28টি স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। লক্ষ্যবস্তু করা হয় কুয়েতের আলী আল সালেম, ইরাকের সোলাইমানিয়া সহ অন্যান্য ঘাঁটিও। এতে কয়েকজন মার্কিন সেনা আহত হন। যুক্তরাষ্ট্রের উভচর যুদ্ধজাহাজে হামলার দাবিও করেছে IRGC, যদিও তা প্রত্যাখ্যান করেছে পেন্টাগন। ইরানের হামলার জবাবে দেশটির সাউথ পার্স পেট্রোকেমিক্যাল স্থাপনায় ভয়াবহ আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরানের প্রায় 50% পেট্রোকেমিক্যাল উৎপাদন হয় এখানে। এছাড়া বুশেরাহ বিমানবন্দর, পারমাণবিক গবেষণা কেন্দ্র ও একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ব্যাপক হামলা চালানো হয়। ইরানিদের জরুরি সতর্কবার্তা দিয়ে ট্রেন ব্যবহার না করার পাশাপাশি রেললাইন থেকে দূরে থাকতে আহ্বান জানিয়েছে IDF। লেবাননের নাবাতিয়া ও তাইর অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 41টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের খবরও পাওয়া গেছে। চলমান হামলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে এক রাতের মধ্যে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন। মঙ্গলবার হরমুজ প্রণালী খুলে দেওয়ার শেষ সময়সীমা বলেও হুঁশিয়ারি দেন তিনি। Every power plant in Iran will be out of business, burning, exploding, and never to be used again. I mean, complete demolition. মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে ইরানও। ট্রাম্প যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন বলে দাবি করেছে তেহরান। শীর্ষ কমান্ডারদের হত্যা ইরানি বাহিনীকে দমাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। একই সঙ্গে পাকিস্তানের মাধ্যমে পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে সংঘাত স্থায়ীভাবে বন্ধের শর্ত জুড়ে দিয়েছে ইরান। রাইসা জান্নাত, সময় সংবাদ। খেলার খবরে AFC অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের মূল মঞ্চে আজ বাংলাদেশের স্বপ্ন পূরণের লড়াই। ব্যাংককের নম্বাউরিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। থাইল্যান্ড এবং চীনের বিপক্ষে হেরে খাদের কিনারায় থাকলেও গোল পার্থক্যের সমীকরণে এখনও টিকে আছে পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্ন। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। তপ্ত রোদেও ক্লান্তি নেই, বরং চোখে মুখে কেবলই ঘুরে দাঁড়ানোর জেদ। ব্যাংককের আলপাইন ট্রেনিং ক্যাম্পে সকাল থেকেই শুরু হয়ে যায় বাংলাদেশের বাঘিনীদের রণকৌশল সাজানোর কাজ। একদিনের রিকভারি ব্রেক শেষে পুরো দল এখন মানসিকভাবে চাঙ্গা। থাইল্যান্ড এবং চীনের বিপক্ষে হারলেও পারফরমেন্সে যে উন্নতি ছিল সেটাই এখন বড় পুঁজি। গ্রুপ এ থেকে চীন এবং থাইল্যান্ড ইতোমধ্যে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে। তবে টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী 3 গ্রুপের সেরা 2 তৃতীয় স্থান অধিকারী দল পাবে পরের রাউন্ডের টিকিট। সেখানেই উজ্জ্বল বাংলাদেশ। উজবেকিস্তান বা চাইনিজ টাইপের চেয়ে গোল পার্থক্যে এগিয়ে থাকায় ভিয়েতনামের বিপক্ষে একটা জয় খুলে দিতে পারে সমীকরণের জটিল দুয়ার। আজকে আমরা ভালো একটা ট্রেনিং সেশন করছি। কোচ আমাদের ফিনিশিং ড্রিল করাইছে। আমাদের এর আগের ম্যাচে চায়নার ম্যাচে যা ভুল ত্রুটি হয়েছে আজকে তা ধরে দিয়েছে। আলহামদুলিল্লাহ টিমের সবাই সুস্থ আছে। ভালো ম্যাচ আছে ভিয়েতনামের বিপক্ষে, তো ওই ম্যাচে আমরা জেতার চেষ্টা করব। তো আমাদের কোচ যেভাবে বলবে খেলার জন্য আমরা সেইভাবে প্লে করব। শেষ অনুশীলনে গুরুত্ব পেয়েছে ফিনিশিং এবং সেট পিস। সাগরিকারা ফর্মে থাকলেও চীনের বিপক্ষে গোল মিসের মহড়া ভাবাচ্ছে কোচ পিটার বাটলারকে। তাই আজ গোলপোস্টের সামনে প্রীতি সাগরিকাদের নিয়ে আলাদা কাজ করেছেন কোচিং স্টাফরা। আমরা কোচেরা সবসময় আত্মবিশ্বাসী এবং প্লেয়াররা বুঝতে পেরেছে তারাও আত্মবিশ্বাসী, কারণ ম্যাচ বাই ম্যাচ তারা ভালো করেছে। আমরা 2টা ম্যাচ লস করেছি, বাট প্লেয়াররা খুব চেষ্টা করেছে তাদের সেরাটা দেওয়ার জন্য। তারা আগামীকাল সেরাটা দিয়েই তারা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার চেষ্টা করবে, কারণ আমরা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার উইন করে যাওয়ার একটা পসিবিলিটি আমাদের আছে। প্রস্তুতি শেষ, এবার মাঠের লড়াইয়ে সমীকরণ মেলানোর পালা। নন্থাবুরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় শুরু হবে বাঁচা মরার এই লড়াই, যেখানে কেবল জয় নয় বড় ব্যবধানের জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী দল। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। কাঠ ফাটা রোদে লম্বা লাইনে অপেক্ষা, জ্বালানি সংকটে বাড়ছে গ্রাহকের ভোগান্তি। বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার দাবি মন্ত্রীর, দাম সমন্বয়ের চিন্তা। আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি, আলোচনা করে ক্যাবিনেটে নিয়ে তারপরে মূল্য বৃদ্ধি করার চিন্তা করব। হামাতঙ্কে পুরো দেশ বেড়েই চলেছে সংক্রমণ, হাসপাতালে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য খাতে গাফিলতিকে দুষলেন রিজভী। এবং জুলাই অভ্যুত্থানের হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার শিরিন শারমিন, নেওয়া হলো আদালতে। রিমান্ড চায়নি ডিবি, জেল হাজতে রাখার আবেদন। এ ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সমাজ।